নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? হিমাচল প্রদেশ সম্পর্কে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেল জানা অজানার খোঁজে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সমস্ত সুন্দর মনের মানুষজন ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, অথচ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে এবং বানাতে অনেক উৎসাহ প্রদান করে। এই পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কুলু উপত্যকা, কুলুর দশেরা মেলার একটা অংশ, কুলুর শ্রী বৈষ্ণমাতা মন্দির এবং একটা প্রিয় জায়গা আমার মণিকর্ণিকা। হিমাচল প্রদেশ ভ্রমণ পর্বে 3 রাত মানালিতে কাটিয়ে আমাদের পরের গন্তব্য ছিল কুলু হয়ে মণিকরণ। এই যাত্রাপথটি অসম্ভব সুন্দর। বিপাশা নদীর ধার ধরে ধরে সড়ক পথে চলার সময় আপনারা স্থানে স্থানে বেলুনিং ও র্যাফটিং সেন্টার দেখতে পাবেন। মাঝে মাঝে বিভিন্ন স্থানে, বিশেষত রায়সান নামক একটি স্থানে প্রচুর আপেলের দোকান এবং রকমারি মরশুমি ফলের পসরাও আপনাদের চোখে পড়বে। कलकत्ता ओ तो ज़्यादा महंगी हो जाएगी। কুলুতে যাওয়ার রাস্তাতে বিপাশা নদীর তীরে শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণমাতা মন্দিরটি অবশ্যই আপনারা দেখবেন। এখানে বিপাশার তীরে নেমে সৌন্দর্য উপভোগ করুন এবং বিভিন্ন ফটো তুলতে থাকুন। কুলু যাওয়ার রাস্তাতে রাস্তার 2 তীরবর্তী অঞ্চলে আপনারা প্রচুর আপেল বাগান দেখতে পাবেন। সেপ্টেম্বরের শেষ থেকে এখানে আপেল পাড়া শুরু হয়ে যায়। এখনও আমরা যে সময় গিয়েছিলাম গাছে আপেল ছিল, তবে কম ছিল। আপেল ছাড়া এখানে কমলা এবং পার্সেমন ও অন্যান্য বিভিন্ন ফলের বাগান আপনারা দেখতে পাবেন। আমাদের পরিকল্পনা ছিল আমরা কুলুতে থাকব না, সারাদিন কুলুতে ঘুরব এবং সন্ধ্যে নাগাদ আমরা মণিকরণ যাব। সেই পরিকল্পনা মতো আমরা কুলুতে পৌঁছে কুলুর বিভিন্ন স্থানগুলো দর্শন করেছিলাম। কুলু 1278 মিটার উচ্চতায় বিপাশা বা বিয়াস নদীর ধারেই অবস্থিত। সিমলা থেকে মানালি হাইওয়ে ধরে কিংবা জালোরি পাশের রাস্তাতে সোজা গ্রাম থেকে তীর্থন নদীর ধার ধরে ধরে বাঞ্জার ও অট হয়ে কুলু পৌঁছানো যায়। সিমলা থেকে কুলুর দূরত্ব 191 কিলোমিটার। কারণ আগের দূরত্ব বেশি ছিল, বিভিন্ন টানেল হয়ে যাওয়ার পর দূরত্ব এখন অনেকটা কমে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা একদিন কুলুতে থাকতে পারেন এবং কুলুতে হোটেল পেতে সমস্যা হবে না, এখানে প্রচুর হোটেল রয়েছে। আমরা যে সময় গিয়েছিলাম সৌভাগ্যক্রমে সেই সময় দশেরা উৎসবের মেলা চলছিল। কুলুর দশেরা উৎসব উপলক্ষে ধলপুর ময়দানে জমজমাট মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষের সমাগম হয়। পীরপাঞ্জাল পর্বতমালা ঘেরা এই উপত্যকাটি বিপাশা নদীর তীরে অবস্থিত এবং এখানেই কুলু মেলা বা দশেরা উৎসব মেলা এখানে অনুষ্ঠিত হয়। কুলু মেলা উপলক্ষে প্রচুর যানজট হয়। আমরা দশেরার 9 দিন পরে গিয়েছিলাম, তখনও কিন্তু প্রচণ্ড জমজমাট মেলা ছিল। আমরা এখন কুলু মেলাতে উপস্থিত হয়েছি। কুলু উপত্যকাতে বিপাশা নদীর ধারে দশেরা উৎসব উপলক্ষে কুলু মেলা বসে। সেই কুলু মেলার একটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। বিভিন্ন পোশাক, জুতো এবং অন্যান্য সামগ্রী নিয়ে সারা দিন এবং রাত মেতে ওঠে কুলু মেলা। কুলুর দশেরার অন্যতম প্রধান আকর্ষণ হল রথযাত্রা। সেখানে রঘুনাথের মূর্তি ও অন্যান্য দেবতার মূর্তি রথে স্থাপন করা হয়। উৎসব উপলক্ষে সঙ্গীত, লোকনৃত্য
এবং ধলপুর ময়দান জুড়ে বিশাল মেলা বসে। সমস্ত প্রকার শীতের পোশাক, ব্যাগ, বিভিন্ন ধরনের জুতো, বিশেষত ট্রেকিং শু, ছাতা ও রকমারি ঘর সাজানোর দ্রব্যাদি নিয়ে কুলু উপত্যকাতে পালিত হয় দশেরা উৎসব ও মেলা। পার্বত্য উপত্যকাতে এই প্রথম আমি কোনো এত বড় মেলা দেখলাম। সপ্তদশ শতকে নির্মিত কুলুর রাজাদের কুলদেবতা রঘুনাথ মন্দির ও বিজলি মহাদেবের মন্দির আপনারা দর্শন করতে পারেন। এছাড়া 15 কিমি দূরে বিপাশার তীরে রায়সান নামক স্থানটি থাকার পক্ষে চমৎকার। আপনারা এখান থেকেও ভ্রমণ করে আসতে পারেন। কুলু মেলা এবং কুলু উপত্যকা ভ্রমণ করার পর এবার আমাদের পরিকল্পনা মতো আমরা যাব মণিকরণের দিকে। তো মণিকরণ আপনারা কিভাবে যাবেন? আপনারা যদি মানালি থেকে আসেন তাহলে কুলু পৌঁছলেন। কুলু থেকে হাইওয়ে ধরে যাওয়ার সময় ভুন্টার নামক একটি স্থান পড়বে। সেই ভুন্টার থেকে বাম দিকে রাস্তা ধরে পার্বতী নদীর তীর বরাবর চলে গিয়েছে মণিকরণ। মাঝখানে কাশল বলে একটি সুন্দর স্পট পড়বে মণিকরণের 7 কিলোমিটার আগে। কুলু থেকে মণিকরণ 45 কিমি দূরে অবস্থিত, আর মানালি থেকে মণিকরণ 80 কিমি দূরে অবস্থিত। আর একটা তথ্য জানিয়ে রাখি, মণিকরণের রাস্তা সিঙ্গেল ওয়ে, কারণ ওই যে রাস্তাতেই আপনারা মণিকরণ যাবেন একই রাস্তাতেই আবার ফিরতে হবে ভুন্টার পর্যন্ত। তারপরে ভুন্টার থেকে আপনারা বিভিন্ন রাস্তা পেয়ে যাবেন। আপনারা প্লেনে করে যদি আসতে চান তাহলে ভুন্টারে একটি বিমানবন্দর রয়েছে, সেখানে নেমে একটি গাড়ি ভাড়া করে নিন এবং 35 কিলোমিটার দূরে মণিকরণে আপনারা পার্বতী নদীর ধার ধরে ধরে চলে আসুন। মণিকরণ যখন আপনারা যাবেন, পার্বতী নদীর ধার ধরে ধরে যাবেন, অসম্ভব সুন্দর বিভিন্ন আ সিনারি এবং পার্বত্য উপত্যকা পাবেন। আপনাদের ছবি তুলতে তুলতে যেতে হবে। আর ওখানে গিয়ে আপনারা কোথায় থাকবেন? মণিকরণে প্রচুর থাকার হোটেল রয়েছে। পার্বতী নদীর ধারে বিভিন্ন ক্যাম্প আছে থাকার জন্য। আমরা ভিড় এড়িয়ে যাওয়ার জন্য মণিকরণ থেকে 7 কিলোমিটার আগে কাশল উপত্যকাতে ছিলাম। একটি ভীষণ সুন্দর হোটেল পেয়েছিলাম। সেই হোটেল সম্পর্কে আপনাদের পরের ভ্লগে তথ্য শেয়ার করব। আর কাশলে ছিলাম এই কারণে, যানজট খুব কম হবে। কারণ পরের দিন সকালে আমরা কাশল থেকে বেরিয়ে মণিকরণ ঘুরে আবার ওই একই রাস্তাতে ভুন্টারের উদ্দেশ্যে যাত্রা করব। সেজন্য আমরা কাশলে স্টে করেছিলাম। আপনারা কাশল বা মণিকরণ যেকোনো একটা জায়গায় স্টে করতে পারেন। আমরা এখন মণিকরণে দাঁড়িয়ে রয়েছি। মণিকরণ নাম কেন হয়েছে? তো বলা হয় যে পার্বতী নদীর ধারে মণিকরণ শহর অবস্থিত। এখন দেবী পার্বতীর মণিযুগল চুরি করে শেষনাগ পাতালে লুকিয়ে পড়ে। শিবের হাত থেকে বাঁচার জন্য আবার শেষনাগ ওই মণিযুগল পার্বতীকে ফিরিয়ে দেন। সেই থেকে এই স্থানের নাম হয় মণিকরণ। মণিকরণ পার্বতী নদী বয়ে চলেছে। পার্বতী নদীর উভয় তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা একটা বর্ধিষ্ণু শহর হলো মণিকরণ। মণিকরণ নামকরণ পিছনে আরও একটি মতামত রয়েছে। মনে করা হয় মহাদেব এবং পার্বতী এই স্থান থেকে ভ্রমণের সময় দেবী পার্বতীর মণিযুগল এই নদীতে পড়ে যায়। শিব শেষনাগকে মণিযুগল খোঁজার জন্য নির্দেশ দেন, কিন্তু শেষনাগ ব্যর্থ হন। এরপর মহাদেবের ত্রিনয়ন খুলে যায় এবং ত্রিনয়নের সঙ্গে সঙ্গে তাণ্ডব নৃত্য শুরু হয় এবং সেই ত্রিনয়নের তেজে মাটি ফেটে উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়। শিখ ধর্মের মানুষজনের মতে এখানে গুরু নানক এবং তার শিষ্য মন্দানা বেশ কিছুদিন থাকার জন্য আসেন। তো খাবার রান্না করার জন্য কোনো গরম জল ছিল না। অনেক অনুসন্ধান করার পর গুরু নানক মন্দানাকে নির্দেশ দেন একটি পাথর সরাতে, এবং সেই পাথর সরানোর পর এখানে উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয় এবং সেই উষ্ণ প্রস্রবণের জলে এখানকার রান্নাবান্না সমস্ত কিছু শুরু হয়ে যায়। এখানে গুরুদুয়ারার লঙ্গরখানার সমস্ত রান্না এই উষ্ণ প্রস্রবণের গরম জলেই হয়ে থাকে। এই মণিকরণে আসার পর আপনারা পার্বতী নদী পেরিয়ে যখন গুরুদুয়ারে প্রবেশ করবেন,
গুরুদুয়ারে গুরু সাহিবকে দর্শন করার পর বেরিয়ে এসে শিব পার্বতী মন্দিরে আসুন। আর এখানেই পাবেন হট স্প্রিং, এখানে প্রশ্রবণ রয়েছে। এখানে চাল খলিতে করে ডোবালে এখানে সঙ্গে সঙ্গে ভাতে পরিণত হয়ে যাবে। হট স্প্রিং এটা একেবারে ন্যাচারাল। আর এই জলে, এখানকার গরম জলে এখানকার ভাত রান্না হয়। আর এইদিকে শিব পার্বতীর মন্দির রয়েছে। শিব পার্বতীর মন্দির এবং নন্দী মহারাজকে দর্শন করার পর আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার পর আপনারা দেখুন শ্রীকৃষ্ণ মন্দির, নয়না দেবীর মন্দির, হনুমান মন্দির, রাম মন্দির এবং রঘুনাথ মন্দির। এইগুলো দেখার পর আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। গরম জলে স্নান করার এখানে ব্যবস্থা রয়েছে। পুরুষ মহিলা আলাদাভাবে স্নানের ব্যবস্থাও রয়েছে। তো আমাদের এর পরের ট্রিপ হচ্ছে বৈদ্যনাথ দর্শন। মণিকরণ থেকে আমরা দুপুর নাগাদ বৈদ্যনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো আপনারা এই ভিডিওগুলো তো দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ যে সময় ধরে দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক আপনাদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা এরকমভাবে আমার পাশে থাকবেন, পরবর্তী যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাতে পারি। আর পরপর ভিডিওগুলো দেখুন, হিমাচল প্রদেশ সম্পর্কে, ভ্রমণ সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া তৈরি হবে। আর হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।